আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার আজকে আমরা আলোচনা করব হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। বেসিক ইলেকট্রিসিটির তৃতীয় অধ্যায়। এর আগে আমরা প্রথম দ্বিতীয় অধ্যায়ের ক্লাস কিন্তু করে ফেলছি এবং আমি ক্লাসগুলো পার্ট বাই পার্ট করে কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি। যারা পাও নাই অবশ্যই আমাকে মেসেজ করবে, হ্যাঁ, তোমাদের দিয়ে দেবো লিঙ্কগুলো। তার পাশাপাশি যে হ্যান্ডনোটগুলো ছিল, সাজেশনগুলো ছিল, এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি গ্রুপে, হ্যাঁ। তো তোমরা করে না থাকলে অবশ্যই ক্লাসগুলো করে নিবা। আর যারা নতুন এখন ভর্তি হচ্ছ, এখন অনেকে বলো যে ভাই আমরা এখন ভর্তি হইলাম, আগের লাইভ ক্লাস পাইলাম না, হ্যাঁ, তাদের জন্য আমরা এই ক্লাসগুলো শেষে আবার রিপিট করব ক্লাসগুলো। প্রথম অধ্যায় থেকে আবার আমি লাইভ ক্লাস নিবো আর কি, হ্যাঁ। অফলাইনে যেমন আমরা একবার শেষ করে বারবার পড়াই, বারবার রিপিট করাই, সেমভাবে অনলাইনেও আমরা কি প্রথমবার শেষ করার পর আবারও আমরা লাইভের মাধ্যমে রিপিট করাবো, সমস্যা নেই, হ্যাঁ। তো বর্তমানে আমরা যেহেতু সিরিয়াল মেনটেন করে যাচ্ছি ক্লাসগুলো, তো আজকে আমরা প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় করব, পরবর্তীতে আমরা চতুর্থ পঞ্চম এভাবে অধ্যায়গুলো শেষ করার পর রিপিট করবো, হ্যাঁ। তো দেখো তৃতীয় অধ্যায় তোমাদের আছে ক্যাপাসিটার মনে হয়। তো ক্যাপাসিটার কি, ক্যাপাসিটার কাকে বলে, ক্যাপাসিটারের কাজ কি, তোমরা অলরেডি তোমরা হয়তো পড়ছো বা তোমরা জানো যে ক্যাপাসিটারের ধর্মই হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা, বুঝছো, চার্জ সঞ্চয় করে রাখা। তো ক্যাপাসিটার সুন্দর সংজ্ঞা আছে, তোমরা একটু দেখে নিবা। তো এই অধ্যায় থেকে তোমাদের কিছু প্রতিবেদন আসে, প্রমাণ এবং ম্যাথ আসে। প্রতিবারে পরীক্ষায় 100% কিছু কমন ম্যাথ দেখা যায় 8 মার্কের জন্য ফাইনাল পরীক্ষায়, এবং মিড টার্মেও হয়তো দেয়, কিন্তু মিড টার্মে বেশিরভাগ প্রমাণগুলো দেয় এবং ফাইনালে ম্যাথগুলো দেয় 8 মার্কের জন্য, হ্যাঁ। তো আমরা প্রথমে প্রমাণগুলো করব, তারপর আমরা ম্যাথে যাব, হ্যাঁ। তো আজকে ক্লাসটা পার্ট অন ক্লাস, আমরা যতটুকু পারি আজকে শেষ করে দেব। দেন পরবর্তীতে আমরা যদি আজকে শেষ না হয়, পরবর্তী ক্লাসে আমরা ম্যাথগুলো কভার করে ফেলবো, তারপর আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব, হ্যাঁ। তো দেখো, তো যারা লাইভে যুক্ত আছো একটু সবাই রেসপন্স করবা, আজকে লাইভটা সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার কে কোন সেমিস্টার দেখতেছো একটু কমেন্ট করো। আর তোমরা কোর্স কিনে কিরকম সুযোগ সুবিধা পাচ্ছ। হয়তো প্রথম সেমিস্টার একটু কম সুযোগ সুবিধা পাচ্ছে ইদানিং, কারণ কেবল শুরু হয়েছে, তোমাদের এখনো রুটিনটা কেবল দিয়েছি, এখন রুটিন অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হবে। এখন হয়তো তোমাদের ভালো লাগবে, কিন্তু কয়েকদিন আগে রুটিন ছাড়াই ফ্রি ক্লাস হয়েছে। এখন অনেকে রাগ করতেছে, ভাই আমরা টাকা দিয়ে কোর্স কিনে কেন ফ্রি ক্লাস করাচ্ছেন, হ্যাঁ। তো যেহেতু রুটিন আমি কালকে নাকি পরশুদিন মনে হয় দিয়েছি, এখন রুটিন অনুযায়ী যেহেতু ক্লাস হচ্ছে, আর ক্লাসগুলো হবে এখন থেকে প্রাইভেট গ্রুপে, তো মন খারাপ করার কিছু নেই। দেখো, তো ক্যাপাসিটার যেটা বললাম, ক্যাপাসিটার এবং ইন্ডাক্টর এই অধ্যায়ের পড়াশোনা। তো তোমরা প্রথম সেমিস্টার তোমরা হয়তো জানো না যে ডিপ্লোমার পড়াশোনাগুলো আসলে কিভাবে পড়তে হয় টেকনিক দিয়ে, হ্যাঁ। তো এই বিষয়গুলো আস্তে আস্তে তোমরা শিখতে পারবা আমাদের কাছ থেকে। আর তোমরা জেনারেল থেকে উঠে আসছো, জেনারেলের পড়াশোনার প্যাটার্নগুলো একটু আলাদা। যে জেনারেলের যে বইগুলো থাকে সেই বইগুলো আমরা কি করি, বেসিক থেকে একদম ঢালা পড়ি আর কি, যতগুলো পড়াশোনা আছে, যতগুলো থিওরি আছে সবগুলো পড়ি। কিন্তু ডিপ্লোমাতে দেখা যায় যে একটা সেমিস্টার 6 মাস, কিন্তু পড়াশোনার টাইম থাকে 4 মাস। তো আবার এই সেমিস্টারে তোমাদের অনেক সময় লস হয়ে গেছে, বা বলতে গেলে আগেই শুরু করছে। তো দেখা যাচ্ছে যে 1 মাস পরেই তোমাদের মিড টার্ম পরীক্ষা, আবার 2 মাস পর মিড টার্ম শেষ করার 2 মাস পরেই আবার ফাইনাল পরীক্ষা, 2 মাস 1.5 মাসের মধ্যে ফাইনাল পরীক্ষা। তো তোমরা বুঝতেই পারতেছো যে আসলে হাতে কয় মাস সময় আছে, 3 মাসের মতো। এই 3 মাসের মতো আবার মিড টার্ম পরীক্ষা আছে, কিছু কিছু সরকারি বন্ড আছে, হ্যাঁ। দেখা যায় যে পড়াশোনা কভার করা একটু টাফ হয়ে যাবে। তো এই কারণে আমাদের যতগুলো বই আছে সবগুলোই আমরা টেকনিক অবলম্বন করে পড়াশোনা করব, যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ততটুকুই পড়বো, এর বাইরে এখন পড়ার কোনো দরকার নাই। এখন কিছু কিছু পাকনা স্টুডেন্ট আছে যে বলে না আমরা ভালো কিছু করতে চাই, আমাদের বেসিক সহকারে পড়া দরকার, আমরা ডিটেলসে সবকিছু পড়বো। এখন ডিটেলসে পড়তে গেলে তোমরা দেখবা যে 1 বছরেও তোমাদের বই ঠিকভাবে কভার করতে পারবা না, বুঝছো। তাহলে রেজাল্টের অবস্থা কি হবে তোমরা একটু ভাবো। আর পরীক্ষাও দেখবা যে সবকিছু কমন হচ্ছে কিন্তু লিখতে পারতেছো না, এমন একটা অবস্থা হবে। তো এই কারণে বলতেছি তোমরা প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার একটু ভালো করে পড়ো, টেকনিক অবলম্বন করে যতটুকু দরকার আমরা যে সাজেশন দিই এই সাজেশন অনুযায়ী পড়াশোনা করো। পরবর্তী দেখবা যে পরবর্তী সেমিস্টারগুলোতে বেশি একটা পড়াশোনা তোমাদের করাই লাগতেছে না, হ্যাঁ। অটোমেটিকলি কভার হয়ে যাচ্ছে, অটোমেটিকলি হয়ে যাচ্ছে আর কি, এমনিতেই হয়ে যাবে যখন তোমরা উঠবা, হ্যাঁ। তখন তোমরা একটা হিউজ পরিমাণ টাইম পাবা, সেই টাইমে তোমাদের যদি দরকার হয় বেসিক পড়ার বা ডিটেলস পড়ার, তখন তোমরা ইজিলি পড়ে নিতে পারবা, হ্যাঁ। তখন তোমাদের ব্রেনগুলো এমনিতেও প্রসারিত হবে, তখন তোমরা এমনিতেও অনেক কিছু বুঝতে পারবা আর কি। তো দেখো, তো এই অধ্যায় থেকে আমি তোমাদের ফার্স্ট অফ অল সাজেশনগুলো দেই আগে।
তোমরা সাজেশনগুলো দাগাই নাও, যাদের এই নতুন বই হক বই তোমরা একটু নিবা। প্রথমে সংক্ষিপ্ত নাও, অতি সংক্ষিপ্ত আমি পরে দিচ্ছি, অতি সংক্ষিপ্ত বেশি নাই, জাস্ট 7টা প্রশ্ন আছে, 7টা প্রশ্ন পড়লে হয়ে যাবে। প্রশ্ন আছে 26টা, পড়বো 7টা অতি সংক্ষিপ্ত থেকে। আর সংক্ষিপ্ত থেকে প্রশ্ন আছে অনেকগুলো, পড়বো একটা, বুঝছো? 10টা প্রশ্ন আছে সংক্ষিপ্ত থেকে, পড়বো হচ্ছে কয়টা? একটা। তোমরা কমেন্ট করো, রেসপন্স করো, সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাও। আজকে কলমে তো কালেই নাই রে, কাম সাজছে, হায় আল্লাহ, এতগুলো কলম কালি শেষ। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি, বুঝছো? বেসিক ইলেকট্রিসিটি, বেসিক পড়াশোনা আর কি। আচ্ছা, যাই হোক, তো অধ্যায় কত? অধ্যায় আমরা করতেছি 3 নম্বর অধ্যায়, পার্ট 1 ক্লাস। আচ্ছা দেখো, তো তোমাদের আমি অতি সংক্ষিপ্ত থেকে প্রশ্ন দেবো জাস্ট কয়টা? 26টার মধ্যে 7টা। তো এই 7টা আসলে কি কি? প্রথম থেকে 7 পর্যন্ত, বুঝছো? দেখা না গেলে বলবা, কলমে হয়তো আজকে কালি একটু শর্ট আছে। এতগুলো কলম, 10-12টা কলম, একটা তো সারাদিন কোর্সিং অফলাইনে পড়া লাগে। হ্যাঁ, এটা ঠিক আছে, 1 থেকে 7টা। এখন বলবো যে ভাই আমাদের যে পুরানো বই একটু বলে দেন। যেমন 1 নম্বরে আছে যে ইন্ডাকটেন্স কাকে বলে, হ্যাঁ। তারপর 2 নম্বরে আছে একটা ম্যাথ আছে 2 নম্বরে। তো 2 নম্বরে ম্যাথটা যদি না পারো, একটু জাস্ট দাগায় নাও যে C1 ও C2 দুটি ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিটেন্স কত। তো আমরা প্রমাণটা করবো একটু পরে। প্রমাণ করার পর 2 নম্বরটা আমাদের অটোমেটিকলি হয়ে যাবে, প্যারা খাওয়ার কিছু নেই। আর 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে তোমাদের আছে হচ্ছে 3 নম্বরে আছে ক্যাপাসিটরের কাজ কি, হ্যাঁ, ক্যাপাসিটরের কাজ কি। 4 নম্বরে আছে ইন্ডাকটেন্সের একক কি। 5 নম্বর আছে ফ্যারাডের সূত্র কি, ফ্যারাডের সংখ্যা কি। আর 6 নম্বর আছে ক্যাপাসিটেন্স কি, 7 নম্বর আছে ক্যাপাসিটর কি, বুঝছো? এ হচ্ছে প্রশ্ন। জাস্ট এই কয়েকটা জাস্ট দেখে যাবা, এখান থেকে 100% একটা কমন পাবো, 2 মার্ক। আর মিড টার্ম পরীক্ষায় 1 মার্ক। অতি সংক্ষিপ্ততে মনে রাখবা, আর মিড টার্ম পরীক্ষায় 1 মার্ক, ফাইনাল হচ্ছে 2 মার্ক। আচ্ছা, আর সংক্ষিপ্ত থেকে যেটা পড়বা, সংক্ষিপ্ত থেকে পড়বা হচ্ছে সংক্ষিপ্ত 1 নাম্বার, একটাই পড়বা। সংক্ষিপ্ততে বেশি পড়ার দরকার নেই, সংক্ষিপ্ততে একটাই পড়বা। যদি আসে এটাই আসবে, আর না আসলে কোনো প্রশ্ন আসবে না। দেখো, সংক্ষিপ্ত থেকে পড়বো আমরা সংক্ষিপ্ত 1 নাম্বার। দেখো, 1 নম্বরে এখানে প্রশ্নটা এরকম যে 3টি ক্যাপাসিটর যথাক্রমে C1, C2, C3 কে সিরিজে সংযোগ করে ভি ভোল্টেজ RRE সংযোগ করলে মোট ক্যাপাসিটেন্স কত হবে। দেখো, তো প্রশ্নটা তোমরা পড়ে নেবা, আমি একটু চিত্র দিয়ে দেখাই দিই। 3টি ক্যাপাসিটর সিরিজে সংযোগ করে দিলাম আমি, হ্যাঁ। এখন অনেকে বলো যে ভাইয়া সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট এগুলো কি, এগুলো একটু বুঝাই দেন। হ্যাঁ, যদি কেউ না পারো তাহলে আমি এগুলো একটু বলে দিচ্ছি। যদিও আমরা এগুলো পঞ্চম অধ্যায়ে করবো, আমাদের উচিত ছিল যে পঞ্চম অধ্যায়টা আগে ধরার, তাহলে আমরা সিরিজ প্যারালাল এই বিষয়গুলো বুঝতে পারতাম। তো যাই হোক, আমাদের যেহেতু এখানে আগে ভাগেই এগুলো দেওয়া আছে, তো আগে ভাগে আমরা পড়ে নেবো, সমস্যা নেই। আমি একটু তোমাদের বলে দিচ্ছি। এখানে হয়তো তোমাদের সিরিজ প্যারালালের পার্থক্যগুলো হয়তো দেওয়া নাই, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। দাঁড়াও, আগে দেখি নিই যে বই আছে কিনা। বইয়ে তোমাদের সিরিজ প্যারালালের পার্থক্য নাই, বলতে গেলে নাই। পার্থক্য নাই। দেখো, তো সিরিজ সার্কিট কাকে বলে, দেখো আমি বলে দিচ্ছি। সিরিজ সার্কিট, আগে সার্কিট একটা অঙ্কন করে দেই। এখানে যেহেতু 3টে ক্যাপাসিটর বলছে, আচ্ছা দেখো, এটা একটা মনে করো কি সার্কিট। এখানে RRE-তে একটা লোড দিলাম, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত দিলাম, আর ছোট যেটা এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। একটা এখানে ভোল্ট দিলাম আর কি, ব্যাটারি সংযোগ। আমরা জানি যে ব্যাটারির 2টা প্রান্ত থাকে, একটা লাল প্রান্ত, একটা কালো প্রান্ত, হ্যাঁ, একটা পজিটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। এখানে একটা কি লোড সংযোগ করলাম আর কি। আচ্ছা, তো এখানে ভোল্ট, এটা ভোল্ট সংযোগ করলাম। একক জানো যে ভি, ভোল্টের একক হচ্ছে ভি। এখানে ভোল্টের মান কত হতে পারে? সাধারণত আমরা জানি বাসাবাড়িতে 220 থাকে, আদার্স হতে পারে যে ভি এর মান কত, এখানে 220 ভোল্ট আমি প্রদান করলাম এখানে। তো এখানে প্রদান করার পরে দেখো, আমি এখানে একটা ক্যাপাসিটর সংযোগ করে রাখছি। কি ক্যাপাসিটর? ক্যাপাসিটরকে এখানে সি দ্বারা প্রকাশ করা হয়, মনে রাখবা। ক্যাপাসিটরের প্রতীকটা হচ্ছে কি সি, এটা দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা দেখো, ক্যাপাসিটর এখানে একটা সংযোগ করে দিয়েছি, আর এখানে একটা লোড দিয়েছি, বুঝছো? তো লোডের বা ব্যাটারির এক প্রান্ত হচ্ছে পজিটিভ, এক প্রান্ত হচ্ছে নেগেটিভ। দেখো, পজিটিভটা এইদিকে যাচ্ছে, নেগেটিভটা এইদিকে গিয়ে কি ক্যাপাসিটরটা কি চার্জ সঞ্চয় করতেছে, তাই তো?
সঞ্চিত বস্তু আর কি। চার্জ সঞ্চয় করাই হচ্ছে ক্যাপাসিটরের একটি বিশেষ ধর্ম। আচ্ছা, তো দেখো এই পজিটিভ প্রান্তটা সুন্দরভাবে এদিকে যাচ্ছে, নেগেটিভ প্রান্তটা এদিকে যাচ্ছে। এখানে কোনো কিন্তু আঁকা বাঁকা বা বাধার কোনো বাধা বলতেই নাই এখানে। হ্যাঁ, এখানে কোনো একটা বাধা নাই বলতেই চলে, যে এ সোজা বরাবর যাচ্ছে, এ এইদিকে সোজা বরাবর যাচ্ছে। হ্যাঁ, তো দেখো এখানে প্রবাহের পথ কিন্তু একটাই, একাধিক পথ নাই। প্রবাহের পথ কিন্তু কি এখানে একটাই, এদিকেও প্রবাহের পথ কি একটাই। এই যে প্রবাহের পথ মাত্র একটা সার্কিটে কি প্রবাহের পথ শুধু কি ইলেকট্রন। এই যে ভোল্ট যখন দিচ্ছ এদিকে কি প্রবাহিত হচ্ছে, ভোল্ট প্রবাহিত হচ্ছে, মনে করো ভোল্ট থেকে কি প্রবাহিত আসে, চার্জ প্রবাহিত হচ্ছে। এদিকে কি পরিমাণ চার্জ। যেহেতু ক্যাপাসিটরের বৈশিষ্ট্য বা ধর্ম হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা, তাহলে ভোল্ট থেকে এদিকে কি প্রবাহিত হবে, চার্জ। এই যে চার্জ প্রবাহিত হচ্ছে এদিকে, তো চার্জ যে প্রবাহিত হচ্ছে এখানে প্রবাহের পথ কিন্তু শুধু একটা। হ্যাঁ, এই যে একটা পথ থাকার কারণে এটা একটা কি সার্কিট বলতো, সিরিজ সার্কিট। এটা একটা কি সার্কিট, সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট। তো এইভাবে জাস্ট মনে রাখবা, বেশি কিছু পড়ার দরকার নাই। জাস্ট একটা জিনিস মনে রাখবা যে যখন তুমি একটা ক্যাপাসিটর সংযোগ দিছো আর আরিতে কি দিছো, ভোল্ট দিছো, ব্যাটারি সংযোগ প্রান্ত একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো ব্যাটারি যখন সংযোগ দিছো বা ভোল্ট যখন দিছো তখন কি ক্যাপাসিটর ধর্ম যেহেতু চার্জ সঞ্চয় করে রাখা, তো ভোল্ট থেকে এখানে কি প্রবাহিত হবে, চার্জ প্রবাহিত হয়ে এখানে ক্যাপাসিটরটা চার্জিত হবে। তো এখানে চার্জ প্রবাহের দিক কিন্তু শুধু একটাই, এখানে একাধিক দিক থাকতে পারতো, যেমন এরকম দিক থাকতে পারতো। এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা। দেখো যদি আমি এখানে সংযোগ করে দিই, দেখো এখানে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে মনে করো নেগেটিভ প্রান্ত। এখানে ভোল্ট সংযোগ করছি, আর এইদিকে কি প্রবাহিত হচ্ছে, চার্জ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, কি প্রবাহিত হচ্ছে, এদিকে চার্জ প্রবাহিত হচ্ছে। দেখো চার্জ প্রবাহিত হওয়ার ফলে এখানে ক্যাপাসিটর কিন্তু একটা, দুইটা, তিনটা। এখানে প্রবাহের বা চার্জ প্রবাহিত পথ দেখতেছো, এখানে একটা, দুইটা, তিনটা, একাধিক পথ। এই যে একাধিক পথ দেখতেছো, এই যে সার্কিটটা, এই সার্কিটটা হচ্ছে কি একাধিক পথ থাকলে এই সার্কিটটা কি ধরে নেবা, এটা হচ্ছে একটি প্যারালাল সার্কিট। কি সার্কিট, প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিট। দেখছো, জাস্ট মনে রাখবা যে চার্জ প্রবাহিত হওয়ার দিক কয়টা, এখানে তিনটি ক্যাপাসিটর থাকার কারণে এখানে চার্জ প্রবাহিত হওয়ার দিক কিন্তু এখানে তিনটা হয়েছে। হ্যাঁ, এইদিকে গেছে কিছু চার্জ, এইদিকে কিছু চার্জ গেছে, এইদিকে কিছু চার্জ, এইদিকে কিছু চার্জ। বুঝছো, এটাকে ধরলাম আমরা C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে কি C3। বুঝছো, মনে করো এই ভোল্টটার মান হচ্ছে কত, 220 ভোল্ট। 220। তো এখানে কিউ পরিমাণ চার্জ, কিউ বলতে কি যে কোনো একটা মান, ধরো 5, 10, 20 কিউ পরিমাণ চার্জ এইদিকে প্রবাহিত হচ্ছে। ধরো 10 পরিমাণ চার্জ এইদিকে আসলো, আসার পর এই 10 কি সোজা এইদিকে 10 চলে যাবে না, বলে যাবে হ্যাঁ এইদিকে কিছু যাবে, এইদিকে কিছু যাবে, এইদিকে কিছু যাবে। এই যে পথ দেখতেছো একাধিক, এই একাধিক পথ থাকার কারণে এই সার্কিটটা হচ্ছে একটি প্যারালাল সার্কিট। আর এখানে দেখতে পারতেছো এখানে চার্জ প্রবাহের দিক মাত্র শুধু একটা দিক থাকার কারণে এই সার্কিটটা হচ্ছে একটা কি সার্কিট, সিরিজ সার্কিট। আশা করি ক্লিয়ার। যদি কেউ বুঝে না থাকো তোমরা একটু রেসপন্স করবা, বুঝছো, সবাই একটু রেসপন্স করো। কই রে তোমাদের কমেন্ট কই? তোমাদের তো অবস্থা রে, কমেন্ট কেউ কমেন্টই করো নাই। এগুলো যে বুঝতেছো কি না, তোমরা যদি না বলো আমি কিভাবে এগোবো বলো? তাহলে আমরা এগুলো কিন্তু বুঝে ফেলছি এখন। প্যারালাল সার্কিট আসলে কি, একাধিক চার্জ প্রবাহের দিক থাকবে কয়টা, একাধিক। বা ইলেকট্রন প্রবাহ আর কি মনে রাখবে যে প্রবাহের পথ হচ্ছে একাধিক থাকলে ওই সার্কিটটা কি সার্কিট, প্যারালাল সার্কিট। আর একটি প্রবাহ, শুধুমাত্র একটি প্রবাহ যদি থাকে, প্রবাহের পথ যদি থাকে, তাহলে এই সার্কিট আছে সিরিজ সার্কিট। যেমন তোমাদের যদি বলি যে উদাহরণ দাও, যে সিরিজ সার্কিটের একটা উদাহরণ দাও। যেমন আমরা সাধারণত যখন বিয়ে বাড়ি অনুষ্ঠানে দেখি যে কিছু লাইটিং করে, হ্যাঁ ঝাড়বাতি, দেখবা যে যদি একটা বাতি নষ্ট হয়, দেখবা যে সম্পূর্ণ বিয়ে বাড়ির অনুষ্ঠানে যতগুলো বাতি আছে সবগুলোই অটোমেটিকলি নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ওরা এমন ভাবে সংযুক্ত করে যে এক সংযোগ দিয়ে একাধিক বাতি জ্বালায়, বুঝতে পারছো, এক সংযোগ দিয়ে। তো যখন এক সংযোগ দিয়ে একাধিক বাতি জ্বালাচ্ছে, এক লাইনে কিন্তু জ্বালাচ্ছে। এই জ্বালানোর কারণে যদি একটা বাতি নষ্ট হয়ে যায়, পরবর্তী বাতি দেখবা যে অটোমেটিকলি নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণটা কি, এই কারণটা হচ্ছে যে ওখানে তারা সিরিজ সার্কিটে সবকিছু তৈরি করে ফেলে। যেমন আমরা যদি রেলওয়ে স্টেশনে দেখবো যে ফ্যানগুলো সিরিয়াল মেনটেন করে এক লাইনে চলে গেছে। যেমন একটা তার এইভাবে দিছে, এখানে একটা ফ্যান লাগাইছে, এখানে একটা ফ্যান লাগাইছে, এখানে একটা
ফ্যান লাগাইছি, হ্যাঁ, আর এইদিকে কি করছে, এদিকে একটা লোড দিছে, সংযোগ দিছে। তো এদিকে কি প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বা ভোল্ট প্রবাহিত হচ্ছে বা কারেন্ট প্রবাহিত হচ্ছে, যেটাই প্রবাহিত হোক, যে কোনো একটা কিছু তো প্রবাহিত হচ্ছে। হওয়ার ফলে দেখো এই ফ্যানটা আবার এইদিকে দেখো, এইদিকে পজিটিভ প্রান্ত, এইদিকে হচ্ছে নেগেটিভ প্রান্ত, এইদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, হ্যাঁ। বা তোমরা জানো যে আর্থিং বিষয়গুলো জানো, পজিটিভ নেগেটিভ এই বিষয়গুলো যে জানো। তো দেখো এদিকে মনে করো আর্থিং লাগানো আছে, এইদিকে কারেন্টের তারটা মনে করো মেইন তারটা লাগানো আছে, হ্যাঁ, এইদিকে আর্থিং প্রবাহিত হচ্ছে মনে করো, এইদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, হ্যাঁ। তো দেখো যখন এইদিকে প্রবাহিত হওয়ার ফলে এইদিকে আসতেছে ধরো পজিটিভ, এইদিকে আসতেছে কি নেগেটিভ, যার কারণে এই ফ্যানটা কি ঘুরতেছে। তারপর এই পজিটিভটা এদিকে আবার আসার ফলে এই জায়গায় কি এইদিকে পজিটিভ আসতেছে, এদিকে কি নেগেটিভ, তার কারণে এই ফ্যানটা ঘুরতেছে। তারপর এদিকে পজিটিভ, এদিকে কি নেগেটিভ, তার কারণে কি ফ্যানটা ঘুরতেছে। এখন মনে করো এই ফ্যানটা অফ নষ্ট হয়ে গেল, নষ্ট হওয়ার ফলে এই ফ্যানটা আর ঘুরতেছে না, তখন কিন্তু এই দুটো অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। কারণ যখন এই ফ্যানটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন এই জায়গাটাতে কোনো সংযোগ থাকবে না, এটা সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, শুধু নেগেটিভ বা শুধু আর্থিং দিয়ে তো কোনো ফ্যান ঘুরতে পারে না, বা কোনো লোড কি জ্বলতে পারে না, কোনো লোড কি জ্বলতে পারে না। কারণ একটা লোড যদি সক্রিয় হতে চায় তো অবশ্যই ওই লোডটার পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তটা দুইটাই লাগবে। যেমন এখানে যেহেতু সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তার কারণে এখানে কিন্তু পজিটিভ প্রান্ত আসতে পারতেছে না, শুধু নেগেটিভ প্রান্ত আসতে পারতেছে। এই কারণে কি এগুলো কি এই ফ্যানগুলো ঘুরবে না, এই ফ্যানটাও কি ঘুরবে না। যখন এই ফ্যানটা কি সক্রিয় হবে, যখন এই ফ্যানটা কি ঘুরবে, তখন দেখবা যে এই ফ্যানটার ভেতর দিয়ে পজিটিভ যে প্রান্তটা ছিল, পজিটিভ প্রান্তের ইলেকট্রনগুলো এইদিকে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছো? তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে মনে রাখবা যে একটি বাতি যদি বা একটি লোড যদি নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটি বাতি, হ্যাঁ, একটা বাড়ির, হ্যাঁ, যে কোনো এক জায়গার একটি বাতি যদি নষ্ট হয় সিরিজ সার্কিটের ক্ষেত্রে, দেখবা যে বাকি বা পুরো সার্কিটটাই অকেজ হয়ে যাবে এই জিনিসটা। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যদি একটি বাতি নষ্টও হয়, তারপরেও কিন্তু অন্য বাতিগুলো জ্বলবে। কেমনে জ্বলবে আমি পরবর্তীতে দেখাবো, তো ওগুলো একটু পরে দেখতেছি। তো আমাদের যে প্রমাণটা এখানে করতে হবে সেটা হচ্ছে সিরিজ সার্কিটের ক্ষেত্রে তিনটি ক্যাপাসিটর যদি সংযুক্ত করা থাকে, তাহলে তাদের সমতুল্য ক্যাপাসিটেন্স কত হবে। যেমন তিনটি ক্যাপাসিটর, এই সংক্ষিপ্ত 1 নম্বর প্রশ্নটাতে বলছে যে C1 কলমই নাই, একটা তো কালি। তো দেখো প্রশ্নটাতে এরকম আছে যে তিনটি ক্যাপাসিটর C1, C2 ও C3 সিরিজে সংযুক্ত করে আড়াআড়িতে ভোল্টেজ দেওয়া হলো, বা এরকম কিছু একটা বলা আছে। দাঁড়াও আমি একটু প্রশ্নটা বলে দিই যে ক্যাপাসিটরে C1, C2, C3 কে সিরিজে সংযোগ করে ভি ভোল্টেজ আড়াআড়ি করলে মোট ক্যাপাসিটেন্স কত হবে। যেমন দেখো তিনটি ক্যাপাসিটর সিরিজ সার্কিট কোনটা, যে কারেন্ট প্রবাহের দিক বা প্রবাহের দিক কয়টা থাকবে, একটা। যেমন একটা, আচ্ছা একবারে দিই, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ। এখানে কি আড়াআড়িতে ভোল্টেজ প্রদান করলাম বা ব্যাটারি দিলাম এখানে একটা, দেওয়ার ফলে এখানে তিনটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করলাম। এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে কি C3। এখন এই তিনটি ক্যাপাসিটর আমি কি করলাম, সংযুক্ত করলাম। এখানে মানও হতে পারে, ভি এর যে কোনো 10 যদি থাকতো, এখানে সি এর মান ধরো 5, এখানে 2, এখানে ধরো 1, তাহলে মোট ক্যাপাসিটেন্স কত। এখানে তিনটা সিরিজে সংযুক্ত করা আছে, তাহলে মোট ক্যাপাসিটেন্স মানে এই তিনটা মিলে আসলে কত হবে, এইটা তোমাকে বাইর করে দেখাইতে হবে। এটাই তো প্রমাণে বলছে নাকি। আচ্ছা, তো দেখো এটা যখন তোমরা প্রমাণ করতে যাবা, তখন তোমাদের জানতে হবে এই সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো তোমাদের জানতে হবে। দেখো যখন সিরিজ সার্কিটের ক্যাপাসিটেন্স গুলো এইভাবে রাখা হবে তিনটি, আর তার সাথে একটা ভোল্টেজ দেওয়া হবে, তখন এখানে যে চার্জ গুলো প্রবাহিত হবে, আমরা জানি এদিকে কি প্রবাহিত হচ্ছে, চার্জ, কারণ ক্যাপাসিটরের ধর্মই হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা। তাহলে এদিকে কি প্রবাহিত হচ্ছে, চার্জ প্রবাহিত হচ্ছে। তো এই চার্জ গুলো যে প্রবাহিত হচ্ছে এখানে, এগুলো কিন্তু এক একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা। এই চার্জ গুলো যে প্রবাহিত হচ্ছে, এই চার্জ গুলো প্রত্যেকটা শাখার চার্জের যোগফল মোট চার্জের কিন্তু সমান হবে। এখানে যদিও বইয়ে মনে হয় এগুলো দেওয়া নাই, তো যাই হোক আমরা যেটা পড়বো যে এখান থেকে বৈশিষ্ট্য একটা আমরা পড়বো, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য হচ্ছে যে
এখানে যতগুলো শাখা থাকবে, যতগুলো ক্যাপাসিটর থাকবে সংযোগ করা, বা এগুলোকে আমরা শাখা দিয়ে সংজ্ঞাটা পড়বো এইভাবে যে এখানে যতগুলো শাখা থাকবে প্রত্যেকটা শাখার চার্জের যোগফল মোট চার্জের সমান। যেমন মোট চার্জ যদি হয় কিউ, তাহলে এই শাখাটার চার্জ হবে Q1, এই শাখার চার্জ হবে Q2, এই শাখার চার্জ হবে Q3। বুঝছো? কারণ এটা হচ্ছে C1, এখানে চার্জের মানটা আলাদা হবে। এটা হচ্ছে C2, মানে ক্যাপাসিটরের ধরো এটার মান আলাদা, তার মানে চার্জের মানও আলাদা হবে। এখানে ক্যাপাসিটরের নাম কি C3, তার মানে ক্যাপাসিটরটা এখানে আলাদা, তাহলে এখানে চার্জটাও কি হবে? আলাদা হবে তো, নাকি একই হবে? তাহলে দেখো এখানে চার্জ প্রবাহিত হচ্ছে, মোট চার্জ এইদিকে প্রবাহিত হচ্ছে, হওয়ার পর এই চার্জগুলো এখানে একটু যাচ্ছে, এখানে একটু যাচ্ছে, এখানে একটু যাচ্ছে। তো মোট চার্জটা আমরা পাবো কিভাবে? আমরা মোট চার্জটা পাবো প্রত্যেকটা এখানে যতগুলো চার্জ আছে প্রত্যেকটাকে যদি যোগ করে দাও, যোগফলটা দাঁড়াও আগে একটু, ঠিক আছে কি? দেখো এখানে এই চার্জগুলো প্রত্যেকটা শাখার চার্জগুলো হবে কি সমান, মানে এখানে Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু কি হবে Q3। মানে দেখো এখানে তুমি যে চার্জটা এদিকে প্রবাহিত হবে এই সেম চার্জে কিন্তু এখানেও চার্জিত হবে ক্যাপাসিটরটা, ওই সেম একই চার্জে কিন্তু এখানেও চার্জিত হবে, একই চার্জে এই 3 নাম্বার ক্যাপাসিটরটাও চার্জিত হবে। তো আমরা এখান থেকে একটা বৈশিষ্ট্য বলতে পারি, এখানে যতগুলো শাখা রয়েছে এই শাখার প্রত্যেকটা শাখার চার্জ মোট শাখার সমান, প্রত্যেকটা শাখার চার্জ মোট শাখার সমান। এবং এখানে চার্জ প্রবাহিত হলে এখানে যে তোমার ভোল্টগুলো যাবে, এই যে এখান থেকে এই বিন্দু থেকে এই প্রান্তের যে ভোল্ট, এটা হবে V1, এই বিন্দু থেকে এই বিন্দুর যে ভোল্টেজটা এটা হবে V2, এটা হবে কি এই বিন্দু থেকে এই বিন্দুর যে ভোল্টেজটা এটা হবে মনে করো V3। তো ভোল্টগুলো আসলে কিভাবে থাকবে আমরা বৈশিষ্ট্য থেকে আমরা জানি, তোমরা বইয়ে পড়লেও একটু বুঝতে পারবা যে এখানে যতগুলো ভোল্ট আছে এই শাখার ভোল্টেজ একটু আলাদা হবে, এই শাখার ভোল্টেজ অবশ্যই আলাদা হবে, এই শাখার ভোল্টেজ কি হবে অবশ্যই আলাদা হবে। কারণ এখানে ভোল্টেজের মান আমরা দিলাম মনে করো 20, তাহলে এখানে যাবে সাপোজ যেহেতু এটা 1, তার মানে এখানে ধরলাম 10, এখানে ধরলাম আমরা 5, এখানে ধরলাম আমরা ধরো এখানে ধরলাম 6 ভোল্ট, এখানে ধরলাম আমরা 4 ভোল্ট। তো এই যে ভোল্টগুলো আলাদা আলাদা হয়েছে কারণ এখানে চার্জও আলাদা, মানে ক্যাপাসিটরগুলো যেহেতু আলাদা আলাদা, ভোল্টগুলো হবে কি আলাদা আলাদা। তো এখানে আমরা মোট ভোল্টটা কিভাবে পাবো? মোট ভোল্ট আমরা পাবো যে প্রত্যেকটা ভোল্টকে, প্রত্যেকটা শাখার ভোল্টকে যদি যোগ করে দাও তাহলে আমরা মোট ভোল্টটা পাবো। দেখো প্রত্যেকটা ভোল্ট যদি তুমি যোগ করো V1 প্লাস V2 প্লাস V3, তাহলে দেখো তো V1 এর মান কত আমরা ধরে নিয়েছিলাম 10, তারপর V2 এর মান কত 6, তারপর V3 এর মান কত 4, তাহলে 4 6 10 10 কত হয় 20, মোট ভোল্ট কত 20। এইভাবে কিন্তু হবে, কিন্তু যেহেতু আমাদের এখানে শুধু প্রমাণ করতে হবে সেহেতু আমরা আর সংখ্যা এগুলো লিখবো না বা মানগুলো লিখবো না, জাস্ট আমরা কি এই ভেরিয়েবল দিয়ে আমরা প্রমাণটা করে দেবো। তার আমরা এখান থেকে দুইটা বৈশিষ্ট্য পেলাম। এক নম্বরে হচ্ছে যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রত্যেকটা শাখার চার্জ মোট শাখার চার্জের সমান হবে, প্রত্যেকটা শাখার চার্জ কি হবে মোট চার্জের সমান হবে। এখানে যদি এই মোট চার্জ যদি হয় 10, তাহলে এই যে এখানে যে চার্জ Q1 এটাও হবে 10, এটাও হবে কি 10, এটাও হবে 10, এটা বৈশিষ্ট্য অনুযায়ী, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য অনুযায়ী, বুঝছো? আর ভোল্ট গুলো কি হবে, এখানে যে যদি থাকে 20 ভোল্ট তাহলে সাপোজ এখানে যাবে 10, এখানে যাবে 6, এখানে যাবে 4, এইভাবে মোট ভোল্ট 20 ভোল্ট এখানে সবার সাথে মিশে যাবে, বুঝছো? তো যখন তুমি মোট ভোল্ট বার করতে যাবা এই শাখার ভোল্ট গুলোকে জাস্ট কি করে দেবা যোগ করে দেবা, তাহলে তুমি মোট ভোল্ট পাবা। আর চার্জ গুলো কি এখানে 10 থাকলে এখানেও 10, এখানেও 10, এখানেও 10, চার্জ গুলো প্রত্যেকটা ক্যাপাসিটর কি যাবে সমানভাবে প্রবাহিত হবে, বুঝছো? তাহলে বৈশিষ্ট্য থেকে আমরা এই দুইটা কিন্তু মুখস্থ করে নিব সুন্দর করে, আর মুখস্থ করার দরকার নাই, যদি তোমরা এগুলো বুঝতে পারো তাহলে বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারতেছো। আচ্ছা, এখন তোমাকে যেটা প্রমাণ করতে হবে যে এখানে সমতুল্য ক্যাপাসিটেন্স বা মোট ক্যাপাসিটেন্স কত, যে এখানে সমতুল্য প্রত্যেকটা ক্যাপাসিটেন্স আলাদা আলাদা নাম দেওয়া আছে C1 C2 C3, তাহলে মোট ক্যাপাসিটেন্স যদি তোমাকে বার করতে বলি যে মোট ক্যাপাসিটেন্স বা সি টোটাল, মোট ক্যাপাসিটেন্স, যেহেতু সিরিজের ক্ষেত্রে আমরা সিরিজে CS, সিরিজের ক্ষেত্রে মোট ক্যাপাসিটেন্স কত হয় এটা তুমি বার করো। মোট ক্যাপাসিটেন্স কিভাবে বার করবা? মোট ক্যাপাসিটেন্স বার করার জন্য তোমাকে একটা যে মনে রাখতে হবে, এখানে একটা চার্জের আমরা সূত্র জানি, যেমন চার্জ বা ভোল্টেজের একটা আমরা সূত্র জানি, যদিও ভোল্টেজের সূত্রটা এখানে দেওয়া নাই, তো আমরা এখান থেকে পড়বো V ইকুয়ালস টু Q ডিভাইডেড C। ভোল্টেজের সূত্র থেকে আমরা জানি যে V ইকুয়ালস টু Q ডিভাইডেড C, এই সূত্রটা তোমাদের একটু মনে রাখতে হবে।
এই সূত্রটা। আচ্ছা দেখো, তো আমরা দেখো এখান থেকে আমরা প্রমাণটা এখন শুরু করে দেবো। যে প্রথমে আমরা লিখবো যে আমরা জানি সিরিজ সার্কিটের ক্ষেত্রে প্রমাণটা কিন্তু এখন শুরু হয়ে গেল, বাকিগুলো যদি নাও বোঝে সমস্যা নেই, প্রমাণটা এখন কিন্তু শুরু হয়ে গেল। যে আমরা জানি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে সিরিজ সার্কিট এর ক্ষেত্রে যে জিনিসটা সমান বা যে জিনিসটা ভিন্ন সেই জিনিসটাকে নেব, যে প্রত্যেকটা শাখার ভোল্টেজের যোগফল মোট ভোল্টেজে সমান, মানে ভি ইজ ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। আচ্ছা, তো দেখো এখন ভি সমান আমরা কি জানি, বলো যে ভাইয়া Q/C। আমরা এটা কি জানি, যদি এটা মোট ভোল্টেজ হয় তাহলে এটা কি হবে মোট চার্জ, এটা কি হবে মোট ক্যাপাসিটেন্স। মানে আমরা মোট চার্জ এটাকে ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সটা যেহেতু সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা সি এর সাথে একটা কি দেবো এস দেবো, এস তে সিরিজ বোঝাচ্ছে, বুঝছো। আর যদি প্যারালাল সার্কিট হতো সি এর সাথে একটা আমরা পি দিতাম, বুঝছো। তাহলে দেখো ভি সমান এখানে আমরা কি জানি Q/CS। তাহলে আমরা এখানে লিখতে পারি যে Q/CS ইজ ইকুয়ালস টু V1। V1 বলতে কি, V1 বলতে আমরা এখান থেকে V1টা বাইর করে নিই, যে V1 এখানে 1 দিলাম, তাহলে এখানে Q1 হবে, এখানে যদি 1 দিছো তাহলে এখানে Q1 হবে, আর এখানে কি হবে C1 হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে Q1 C1 ইজ ইকুয়ালস টু V2। তাহলে এখানে আমরা যদি 2 দেই তাহলে এখানে কি হবে Q2 C2 হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি Q2 C2 প্লাস V3। তার মানে এখানে কি হবে Q3 V3, সরি Q3 C3। আচ্ছা, তো এবার একটু লক্ষ্য করো, এই জিনিসটাকে কিন্তু আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে কিউ ইন্টু 1/CS। বলো যে ভাই এটা কি লেখা যায়? হ্যাঁ, এই কিউ এখানে গুণ থাকা যে কথা, উপরে গুণ থাকা কিন্তু সেম একই কথা। আচ্ছা, তারপরে এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি যে চার্জগুলো হয় প্রত্যেকটা শাখার চার্জগুলো হয় কি মোট চার্জের সমান। তো প্রত্যেকটা শাখার চার্জ হবে মোট চার্জের যেহেতু সমান, মানে Q1 যে কথা Q1 যে কথা Q কিন্তু সেম একই কথা, মানে একই মান। এটার মান যদি 10 হয় Q1 এর মান হবে কি 10। তার মানে আমরা কি দুইটা যেহেতু এগুলো প্রত্যেকটাই সমান, সেহেতু আমরা এখানে লিখতে পারি যে Q1 মানে হচ্ছে Q ডিভাইডেড কত C1 প্লাস Q2 মানে হচ্ছে Q ডিভাইডেড হচ্ছে কি C2 প্লাস Q3 মানে হচ্ছে কি Q3 মানে হচ্ছে সমান চিহ্ন, যেহেতু Q3 সমান আমরা লিখতে পারি কি Q ডিভাইডেড কত C3, বুঝছো C3। এখন দেখো আমরা উপরে কিন্তু প্রত্যেকটা সমান পেলাম, উপর থেকে আমরা কিন্তু কিউটাকে কমন নিতে পারি, বুঝছো, কিউটাকে কমন নিতে পারি। তোমরা কি এই সামান্যটুকু বুঝছো? যদি বুঝে থাকো আমরা এখন জাস্ট কাটাকাটি করে আমরা অ্যান্সারটা বাইর করে ফেলবো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করো, না বুঝলে আমি আবার বুঝাই দিয়ে এগুলো মিশাই দেবো, বুঝছো। কিরে, বুঝছো সবাই? দেখো তো উপরেগুলো একটু মিশাই দিই। নিচে কি দেখা যাচ্ছে? নিচে তো অনেক জায়গা আছে, দেখো কিউ ইন্টু 1/CS ইজ ইকুয়ালস টু, এখানে কিউ এখানে কিউ এখানে কিউ, এই কিউটাকে যদি কমন নাও তাহলে এখানে কি থাকবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3।
এখন এই কিউ আর এই কিউ কি যাচ্ছে, কাটা যাচ্ছে, সমান চিহ্ন এই পাশে আর ওই পাশে সমান থাকলে আমরা কি দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে উপরে থাকবে 1/CS ইকুয়ালস টু, এখানে থাকবে 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3। হ্যাঁ, এটাই হচ্ছে কি অ্যান্সার, বুঝছো? এখন বইয়ে যদি আরো আলাদাভাবে সূত্রটা দেওয়া থাকে তাহলে কি করবা, এই যে তিনটাকে লসাগু করে দিবা, বা যদি অসীম পর্যন্ত কিছু ক্যাপাসিটর সংযোগ করা থাকে, এখানে জাস্ট 3টা আছে, এখন মনে করো যে 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, n সংখ্যক বার থাকতে পারে, তখন আমরা কি করবো, এখানে ডট ডট দিয়ে এখানে লিখবো 1/, এখানে C3 3টা ক্যাপাসিটর, তাহলে এখানে দেবো Cn, মানে n তম যদি আরো অসংখ্য কি থাকে ক্যাপাসিটর থাকে, তাহলে এখানে অসংখ্য এখানে বসাই দেবো। ধরো 10 থাকে তো 10 এখানে বসাই দেবো, তাহলে 10তম হয়ে গেল, বুঝছো নাই? তো এই কারণে আমরা n বলতে কি যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, বুঝছো, যে কোনো ক্যাপাসিটর। তো আমরা এখান থেকেও অ্যান্সারটা করতে পারি। আবার আরো আদার্স ভাবে থাকতে পারে অ্যান্সারগুলো বইয়ে, যেমন এগুলোকে লসাগু করে দিয়ে আরেকটা লাইন করা যায়। তো আমরা একটু করাই দিই, এখান থেকে একটু দেখো 1/CS ইকুয়ালস টু, দেখো যখন তোমরা আরো সূত্র বাইর করতে যাবা তখন আর এই ডট ডট এগুলো লেখার দরকার নেই, অসীম পর্যন্ত এই 3টা দিয়ে করবা। তো C1 C2 C3 যদি লসাগু করো তাহলে কি হয়, C1 C2 C3 হয়। কারণ এই C1 C2 C3 দিয়ে যদি কি করো, C1 কে ভাগ করো, তাহলে কি থাকবে, C1টা কাটা যাবে, থাকবে কি C2 C3 থাকবে। এই C2 C3 যদি 1 এর সাথে গুণ করো তাহলে এখানে কি হবে, C2 C3 হবে। যদি লসাগু বুঝতে না পারো ভগ্নাংশে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা বা মেসেজ করবা, আমি তোমাদের আলাদাভাবে শেখাই দেবো। এবার আবার এইটা দিয়ে কি C2 কে যদি ভাগ করো, C2 আর C2 কাটা থাকবে কি C1 C3, C1 C3 1 এর সাথে গুণ করলে এখানে কি হবে, C1 C3 হবে। তারপর কি প্লাস এটা দিয়ে যদি আবার এই C3 কে ভাগ করো তাহলে কি C3 কাটা যাবে, C1 C2 থাকবে, তাহলে 1 এর সাথে গুণ করলে কি হবে, এখানে C1 C2 থাকবে। আশা করি ক্লিয়ার। এখন এটাকে জাস্ট যদি উল্টায় দাও, মানে CS টা নিচে আছে এবং এগুলো নিচে আছে, এগুলোকে উপরে নিয়ে যাবো, উপরেগুলোকে নিচে নিয়ে আসবো, তাহলে এখানে হবে CS ডিভাইডেড 1, উল্টাই দিলাম, একটা জিনিস সোজা আছে, আমি কি করলাম, উল্টাই দিলাম, নিচের গুলো উপরে, উপরেগুলো নিচে, তাহলে এখানে কি হবে, C1 C2 C3, আর নিচে হবে C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2। এটা হচ্ছে কি অ্যান্সার। এই যে তিনটাই সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, এই তিনটাই অ্যান্সার। যদি যেটাই চাক, যদি এটা চাই আমরা এখান থেকে দেবো, যদি প্রশ্নে এটা চাই আমরা এখান থেকে দেবো, যদি প্রশ্নে এটা চাই আমরা এখান থেকে দেবো। আর নিচে 1 থাকা যে কথা, না থাকা কিন্তু সেম একই কথা। তো এখানে শুধু লেখা যায় CS, আর S ক্যাপাসিটি হচ্ছে মোট ক্যাপাসিটি, এটা হচ্ছে কি মোট ক্যাপাসিটেন্স, অতএব মোট ক্যাপাসিটেন্স, মোট ক্যাপাসিটেন্স, মোট ক্যাপাসিটেন্স, বুঝছো? এটা হচ্ছে কি মোট ক্যাপাসিটেন্স, এটাকে CS দ্বারা প্রকাশ করছি আমরা। S কেন দিছি, কারণ এটা হচ্ছে সিরিজ সার্কিট, যদি প্যারালাল সার্কিট হইতো তাহলে আমরা S এর জায়গায় P দিতাম, বুঝছো? এটা হচ্ছে তোমাদের প্রতিপাদন। আচ্ছা, পরবর্তীতে কি আছে প্রমাণ, পরবর্তীতে আছে প্যারালাল সার্কিট, বুঝছো? আরেকটা প্রমাণ হচ্ছে 22 সালে আসছিল। এবার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রমাণ দেখো, আর এটা যেটা করলাম এটা রচনাও আছে, আবার কিসে আছে, সংক্ষিপ্ত আছে। এবার আসে কি প্যারালাল সার্কিট, তো আমরা এখান থেকে মোট ক্যাপাসিটেন্স সূত্র কিন্তু 3টা পাইছি, 1টা 2টা 3টা, এগুলো ভুললে চলবে না, এগুলো দিয়ে কিন্তু ম্যাথ করতে হবে। তো এবার যে প্রমাণটা করবো এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে 3টা ক্যাপাসিটর এবার প্যারালালে সংযুক্ত আছে, বুঝছো? আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে চার্জ প্রবাহিত হওয়ার পথ থাকবে কি একাধিক, কি হবে, চার্জ প্রবাহিত হওয়ার পথ থাকবে একাধিক। দেখো এবার এটা হচ্ছে রচনা 4 নাম্বার, তোমরা দেখবা 4 নম্বরে আছে, রচনা 4। আচ্ছা, তো রচনা 4 কি আছে, যে প্রমাণ করে দেখাও যে CP ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। আচ্ছা, এটা হচ্ছে কি CP আছে, তার মানে আমরা বুঝবো যে এটা প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছে। প্যারালাল সার্কিটগুলো দেখতে কিরকম হবে, প্রবাহের একাধিক পথ থাকবে, চার্জ প্রবাহের কয়টা পথ থাকবে, একাধিক পথ থাকবে। এখানে একটা ভোল্ট দিলাম, সংযোগ দিলাম, এটা মাইনাস এটা প্লাস, এখানে একটা আড়াআড়িতে ভোল্ট দিলাম, এইদিকে কি প্রবাহিত হবে, চার্জ প্রবাহিত হবে, তাই তো? এই চার্জ প্রবাহিত হয়ে আসে কিন্তু এখানে ভাগ ভাগ হয়ে যাবে, এইদিকে কিছু যাবে, এইদিকে কিছু যাবে, এইদিকে কিছু যাবে। এটার নাম দিলাম C1, এটার নাম দিলাম ধরো C2, এটার নাম দিলাম C3। হ্যাঁ, 3টা আলাদা আলাদা ক্যাপাসিটরের নাম দিলাম। 3টা ক্যাপাসিটর সংযুক্ত আড়াআড়িতে সংযুক্ত করা হলে
এর মোট ক্যাপাসিটেন্স কত হবে। হ্যাঁ, এটা হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। প্যারালাল সার্কিট কি ভেবেছিলাম, কারণ এখানে চার্জ প্রবাহিত হওয়ার দিক কয়টা, একটা, দুইটা, তিনটা। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু পথ ছিল কয়টা, একটাই কিন্তু ছিল, এখানে কিন্তু একাধিক পথ ছিল না। এই যে চার্জ এইদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে আসে, এইদিকে সোজায় যাচ্ছে। হ্যাঁ, এটা কি ছিল, সিরিজ সার্কিট ছিল। আর এখানে কি আলাদা আলাদা ভাবে ক্যাপাসিটর গুলোতে যাচ্ছে। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যে চার্জটা যাচ্ছে, এখানে মেইন পয়েন্টে যে চার্জটা ছিল, এই চার্জটা ধরো, এই চার্জটার মান ধরো 5, এই চার্জটার মানও কি ছিল, 5 ছিল, কোনো পরিবর্তন, চার্জের কোনো চেঞ্জই ছিল না। এখানে যে চার্জটা ছিল, এই চার্জটার মানও কি ছিল, ওই 5 ছিল। এখানে যে চার্জটা ছিল, ওই চার্জটার মানও 5, চার্জটার মানও 5, সব জায়গায় কি চার্জ সেম ছিল। এটা ছিল কোথায়, সিরিজ সার্কিটের ক্ষেত্রে। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যেটা হবে, সেটা চার্জ গুলো কি যাবে, ভাগ ভাগ হয়ে যাবে। মনে করো এই চার্জটার মান হচ্ছে ধরলাম 6, তাহলে দেখো এই চার্জটার মানও কি, এই পয়েন্টে কোনো বাধা নাই, কোনো কিছু সংযোগ বিচ্ছিন্ন করাও নাই বা কোনো কিছু যুক্ত করা নাই, যার কারণে এর মান যদি 6 হয়, এর মানও কি হবে, 6 হবে। কিন্তু এই 6 পরিমাণ চার্জ এইদিকে কিছু দিবে, এইদিকে কিছু দিবে, এইদিকে কিছু দিবে। ধরো এইদিকে দিল মনে করো 3, এইদিকে 2, এইদিকে দিল কত, 1। তাহলে দেখো তো এখানে আসে প্যারালাল সার্কিটে যেহেতু পথ একাধিক, এই কারণে চার্জগুলো কি আলাদা আলাদা করে ভাগ ভাগ হয়ে যাচ্ছে। তো ভাগ ভাগ হয়ে যাওয়ার পর এই 3 চার্জ এখানে এসে কি 3 থাকবে, এই 2 চার্জ এখানে এসে 2 থাকবে, এই 1 চার্জ এখানে এসে 1 থাকবে। তারপর দেখো এই 1 চার্জ আসে এখানে আসবে, এখানে আসে যুক্ত হবে এই প্রান্ততে, আবার 2 চার্জ এখানে এসে যুক্ত হবে, আর এই 3 চার্জও এখানে আসে এই প্রান্ততেই যুক্ত হবে। তার মানে 3টা এখানে কি যোগ হয়ে যাবে, 1 2 3 এখানে কত হয়ে যাবে বলতো, 3 3 6, মোটে কি হয়ে যাবে 6। আবার এই 6 পরিমাণ চার্জ এইদিকে আসবে, বুঝছো, ব্যাগ আসবে। 6 পরিমাণ চার্জ কি ওই একই আবার ব্যাগ আসবে। তো আমরা জাস্ট দেখলাম যে এখানে চার্জগুলো আলাদা আলাদা হয়ে যায়, আবার এখানে টোটাল যোগ হবে, এই প্রান্তে যে যোগ হয়ে আবার এইদিকে 6 চলে আসবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে যে চার্জগুলো আছে, প্রত্যেকটা শাখার চার্জের যোগফল মোট চার্জের কি সমান হবে। প্রত্যেকটা শাখার চার্জকে যখন যোগ করবা, মোট চার্জের কি, এখানে মোট চার্জ ছিল 6, এখানে মোট চার্জ পাইছো 6। তো আমরা এখানে বৈশিষ্ট্য থেকে বলতে পারি যে মোট চার্জ ইকুয়ালস টু প্রত্যেকটা শাখার যোগফল কি, প্রত্যেকটা শাখার যোগফলের সমান। এটা হচ্ছে 2। দেখো প্রত্যেকটা শাখার চার্জকে যোগ করে আমি মোট চার্জের সমান পাইছি, তার মানে প্রত্যেকটা শাখার চার্জকে যোগ করলে আমরা মোট চার্জ পেয়ে যাব। এটা হচ্ছে 1 নাম্বার একটা বৈশিষ্ট্য, বুঝছো। এটা বৈশিষ্ট্য তোমাদের 5 অধ্যায়ে দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা। হ্যাঁ, আচ্ছা। তো দেখো আমরা এখন বুঝলাম যে চার্জগুলো আলাদা আলাদা হয়ে যাবে। যেহেতু এই ক্যাপাসিটরটা C1, তাহলে এখানে যে চার্জটা প্রবাহিত হবে এটা হচ্ছে Q1 চার্জ, এদিকে যেটা প্রবাহিত হবে এটা হচ্ছে Q2 চার্জ, এদিকে যেটা প্রবাহিত হবে এটা হচ্ছে Q3 চার্জ, বুঝছো। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে জাস্ট চার্জের বৈশিষ্ট্যটা বাইর করে ফেললাম। এখন আমরা দেখবো যে ভোল্টেজ গুলো আসলে কিভাবে থাকবে। দেখো প্যারালাল সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গুলো কি ছিল, সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গুলো ছিল, দেখো সিরিজ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গুলো ছিল এখানে মোট ভোল্টেজ, যা এই যে এখান থেকে এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজ ড্রপটা ছিল আলাদা, V1, এটা যদি C1 হয়, C2 হয়, C3 হয়, আর এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজ যে চাপটা এটা ছিল আলাদা 2, আর এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজের চাপটা এটা ছিল 3। আর এখান থেকে আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যেহেতু চার্জ প্রবাহের দিকে একটা থাকার কারণে ভোল্টেজ গুলো কি আলাদা আলাদা হবে। ভোল্টেজ গুলো 3টা ভোল্টেজকে যদি যোগ করো তাহলে তুমি মোট ভোল্টেজ পাবা। মানে V ছিল V1 প্লাস V2 প্লাস V3, এটা ছিল সিরিজ সার্কিটের ক্ষেত্রে। তো প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। এখানে যে ভোল্টেজে এই প্রান্ত থেকে এই প্রান্তে যে ভোল্টেজটা থাকবে, মনে করো এটা কি এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে V1, এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে V2, এই প্রান্ত থেকে এই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে মনে করো V3। কিন্তু এখানে দেখো যেহেতু পথ একাধিক, এই একাধিক পথ থাকার কারণে ভোল্টেজের মান, এখানে যে ভোল্টেজটা থাকবে এখানেও সেম একই ভোল্টেজ থাকবে। দেখো এই দিক থেকে এদিকে ভোল্টেজ আছে, এদিকে ভোল্টেজ আছে, এদিকে যে ভোল্টেজ যাবে সেম পরিমাণ ভোল্টেজ এইদিকেও যাবে, সেম পরিমাণ, এখানে ভোল্টেজের কোনো ঘাটতি হবে না। যে পরিমাণ ভোল্টেজ তুমি প্রদান করবা এই প্রান্ত দিয়েও সেই পরিমাণ ভোল্টেজই যাবে, এই প্রান্ত দিয়েও কি একই পরিমাণ ভোল্টেজ যাবে। তার মানে আমরা সিরিজ প্যারালাল সার্কিটের ক্ষেত্রে বলতে পারি এখানে যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজের কোনো ঘাটতি হবে না। প্রত্যেকটা শাখার 3টা শাখারই ভোল্টেজ কি হবে, সমান ভোল্টেজ প্রবাহিত হবে, মোট ভোল্টেজের সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মোট ভোল্টেজ ইকুয়ালস টু V1 ভোল্টেজ ইকুয়ালস টু কি V2 ভোল্টেজ ইকুয়ালস টু V3 ভোল্টেজ। মানে এখানে যতগুলো ভোল্টেজ থাকবে প্রত্যেক প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রত্যেকটা শাখার ভোল্টেজ কি হবে, মোট ভোল্টেজের সমানই হবে, বুঝছো। আচ্ছা, আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু আলাদা।
সিরিজ সার্কিটের ক্ষেত্রে কেন আলাদা, কারণ প্রবাহের দিক ছিল একটা, এই কারণে এখানে কিছু কমতি হয়ে এখানে গেছে, এখানে কিছু কমতি হয়ে এখানে গেছে। আর প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ডিরেক্ট এই যে ভোল্টেজ সমান পরিমাণ ভোল্টেজ এইদিকে গেছে, এইদিকে গেছে, এইদিকে গেছে, এখানে কোনো কমতি হয় নাই। বুঝতে পারছো? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে মোট ক্যাপাসিটেন্স। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটা কি সার্কিট? প্যারালাল সার্কিট, প্যারালাল। এই প্যারালাল সার্কিটের ক্ষেত্রে মোট ক্যাপাসিটেন্স কত, মানে সিপি কত। তো সিপি বার করার আগে তোমরা একটা জিনিস ধরে নিবা যে আমরা জানি যে জিনিসটা ভিন্ন, এখান থেকে আমরা দুইটা বৈশিষ্ট্য, সিরিজ সার্কিটের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য বার করেছিলাম, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য বার করেছি। সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা জানি, এখানে লিখেছিলাম যে আমরা জানি বা আমরা ধরে নিয়েছিলাম, আমরা জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে যে জিনিসটা আসলে ভিন্ন ভিন্ন, যেমন এখানে ভিন্ন ভিন্ন কোনগুলো, যেমন এখানে কি কি ভিন্ন, চার্জগুলো আলাদা আলাদা। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি ছিল, ভোল্টেজগুলো কি ছিল, আলাদা আলাদা। এই কারণে আমরা ভোল্টেজ দিয়ে প্রমাণটা শুরু করেছিলাম। যেহেতু এখানে কি চার্জগুলো আলাদা আলাদা, আমরা চার্জ দিয়ে এখানে কি করব, প্রমাণগুলো শুরু করব। আমরা জানি এখানে লিখবো যে কিউ ইকুয়ালস টু কি, Q1 প্লাস Q2 প্লাস Q3। আর সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা লিখেছিলাম V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3, কারণ ওটা বৈশিষ্ট্য আলাদা ছিল, এটার বৈশিষ্ট্য কি আলাদা। আমি পার্থক্যগুলো কিন্তু একটু আগে বলে দিয়েছি। আচ্ছা, এখন এই চার্জের একটা আমরা সূত্র জানি না, চার্জের একটা কি জানি, আমরা সূত্র জানি যে আমরা ভির যে সূত্রটা পড়েছিলাম, সেই ভির সূত্রটা কি ছিল বলো। ভির যে সূত্রটা আমি এর আগে লিখে দিয়েছিলাম, সেই ভির সূত্রটা ছিল কি ছিল, কিউ ডিভাইডেড কত, সি। কিউ ডিভাইডেড কি ছিল, সি ছিল। আচ্ছা, তো এখন যেহেতু তোমার আগে আমি ভি এর সূত্রটা ডিরেক্ট বসাইছিলাম সিরিজ সার্কিটের ক্ষেত্রে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এখানে কি হয়েছে, এখানে কিউ এর সূত্রটা লাগতেছে, তাহলে কিউটাকে রেখে দাও, সিটাকে পার করায় দাও। কিউ সিটা এদিকে ভাগ আছে, এদিকে এসে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি কিউ ইকুয়ালস টু কত, সি ভি। আমরা এটা চার্জের সূত্র থেকে আমরা এটা জানি, কিন্তু এটা আমরা লিখতে পারি যে এই যে ক্যাপাসিটর আর ভোল্টকে যদি যোগ করে গুণ করে দাও, তাহলে তুমি যে মানটা পাবো সেটা হচ্ছে কি চার্জের মান। বুঝতে পারছো? তো এখান থেকে আমরা কিউ ইকুয়ালস টু কি লিখতে পারি, সিভি। হ্যাঁ, সূত্র অনুযায়ী। তো আমরা কিউ এর মানটা এখানে কি লিখতে পারি, সিভি। আর সিটা হচ্ছে কি এখানকার বলতো, মোট ক্যাপাসিটেন্স। মোট ভোল্টেজ হলে চার্জটা হবে মোট চার্জ, ক্যাপাসিটেন্সটা হবে কি মোট ক্যাপাসিটেন্স বা সমতুল্য ক্যাপাসিটেন্স, যেটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করবো, যেহেতু এটা প্যারালাল সার্কিট পি সেই কারণে সিপি দ্বারা, আর সিরিজের ক্ষেত্রে আমরা সিএস দ্বারা প্রকাশ করছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা দেবো সিপি ভোল্ট। আচ্ছা, Q1, তাহলে যেহেতু এখানে কিউ ইকুয়ালস টু এত, তাহলে আমরা Q1 ইকুয়ালস টু কি লিখতে পারি, C1 V1। তো এখানে কি হবে বলো তো, C1 V1 প্লাস Q2। তাহলে এখানে যেহেতু 1 ছিল, দেখে এগুলো 1 হয়েছে, এখানে 2 থাকবে, তাহলে এখানে 2 আছে দেখে এখানে 2 হবে, প্লাস এখানে 3 আছে দেখে এখানে কি হবে বলো তো, C3 V3 হবে। আচ্ছা, তাহলে সিপি ভি ইকুয়ালস টু, দেখো আমরা এখানে জানি যে দেখো আচ্ছা, একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই V1 যে কথা, ভি কিন্তু সেম একই কথা, কারণ প্রত্যেকটা জিনিস এখানে কি সমান সমান দেওয়া আছে। তাহলে V1 এর জায়গায় আমরা কি এখানে ভি লিখতে পারি, বলো যে হ্যাঁ ভাইয়া অবশ্যই লেখা যায়। তারপর এই যে V2 মানে কি V1, আবার V1 মানে কি ভি, তার মানে V2 সমান আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি। মানে এখানে V1 এর মান যা, V2 এর মান তা, ভি, শুধু ভি এর মানও কিন্তু সেম একই, এটার মানও ধরো 5, এটার মানও 5, এটার মানও 5, এটার মানও 5, তো মান তো একই। তার মানে V2 এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভি লিখতে পারি, অবশ্যই V2 এর জায়গায় ভি লিখতে পারি, C2 ভি লিখতে পারি, প্লাস C3, এখানেও আমরা কি লিখতে পারি, V3 এর জায়গায়, বলবো যে ভাইয়া V3 এর জায়গায় আমরা ভি লিখতে পারি, কারণ প্রত্যেকটা এখানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ গুলো প্রত্যেকটার সাথে সমান সমান ভাবে থাকবে। আচ্ছা, এখন দেখো তো সিপি ভি ইকুয়ালস টু, এখানেও বি, এখানেও ভি, এখানেও ভি, ভিটাকে যদি কমন নাও তাহলে কি থাকবে, C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এই ভি আর ভি যদি কেটে দাও তাহলে থাকবে কি, সিপি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। এটাই হচ্ছে তোমাদের কি অ্যান্সার। যদি অসংখ্য ক্যাপাসিটর সংযুক্ত করা থাকে, এখানে 3টা আছে, যদি অসংখ্য থাকতো তাহলে ডট 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 অসংখ্য করে দিতাম। মনে করো এখানে n পর্যন্ত আছে, তাহলে এখানে n দেবো, 3 জায়গায় কত দেবো, জাস্ট n দিয়ে দেবো। বুঝতে পারছো? তো এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তো এখন এই সূত্র প্যারালাল সার্কিটের ক্ষেত্রে একটা সূত্র পাইছি, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র দিয়ে 3টা সূত্র বাইর করেছিলাম। তো এই 4টা সূত্র তোমাদের মনে রাখতে হবে ম্যাথ করার জন্য। ম্যাথগুলো তোমাদের প্রতিবারে আসে 100% কমন, বুঝছো, কমন জিনিস। তো আমাদের প্রমাণ শেষ, আর একটা প্রমাণ আছে, ক্যাপাসিটর হাফ
ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। এই প্রমাণটা একদিন ধরে সুন্দর করে করাই দিতে হবে। একদিনে যদি সবকিছু করাইতে যাই তাহলে একটু সমস্যায় পড়বা। তো আমি যেটা এখন করে দেবো সেটা হচ্ছে অতিসীমিত 2, যেটা বললাম যে C1 C2 ক্যাপাসিটর সিরিজে সংযোগ করলে সমতুল্য ক্যাপাসিটেন্স কত, এটা একটু বার করে দিই। এটা বার করে দিয়ে শেষ করে দিই আজকের ক্লাস। আর একদিন একটা ক্লাস করলে প্রমাণও হয়ে যাবে, একটা ম্যাথও হয়ে যাবে। লং টাইম নিয়ে একটা ক্লাস করব, তাহলে একদিনে শেষ হয়ে যাবে। দেখো তো 2 নম্বরে যেটা ছিল, 2 নম্বর প্রশ্ন ছিল C1 ও C2 দুটি ক্যাপাসিটরকে, এই দুটি ক্যাপাসিটরকে সিরিজে সংযোগ করা হলে, মোট ক্যাপাসিটেন্স কত হবে? সংযোগ করা হলে তোমরা একটু ভালো করে দেখে নিও মোট ক্যাপাসিটেন্স। আমি তাড়াহুড়ো করে আসছি। হ্যাঁ, ক্যাপাসিটেন্স কত হবে? হ্যাঁ, মোট ক্যাপাসিটেন্স কত হবে সিরিজে সংযোগ করলে? ধরো এখানে 2টি ক্যাপাসিটর, তখন আমরা কয়টা ক্যাপাসিটর সংযুক্ত করেছিলাম? 3টা। দেখো একটা সিরিজ সার্কিট, 2টা দিলাম ক্যাপাসিটর। হ্যাঁ, আর এখানে লোড দিয়ে দিলাম, ভি লোড দিয়ে দিলাম। এটা হচ্ছে C1, এটা হচ্ছে কি C2। এর ক্ষেত্রে মোট ক্যাপাসিটেন্স কত হবে? CS ইকুয়ালস টু হোয়াট? এটা কত হবে? এটা তোমাকে বার করতে হবে। তখন আমরা বার করেছিলাম কি 3টার ক্ষেত্রে, এখানে 3টা ক্যাপাসিটর ছিল সিরিজ সার্কিটের ক্ষেত্রে। এবার কয়টা আছে? 2টা। তো 2টা কি একই জিনিস না? 3টা দিয়ে যেভাবে বার করছো 2টা দিয়ে সেম একইভাবে বার করবা। যেমন সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যগুলো কি ছিল? এখানে যে চার্জগুলো প্রবাহিত হবে, এই চার্জগুলো প্রত্যেকটাতে কি হবে? সমান চার্জ প্রবাহিত হবে। এটা যদি Q1 হয়, তাহলে এটা কি হবে? Q2। তাহলে প্রত্যেকটা চার্জ কিন্তু সমান হবে। তার মানে এখান থেকে বৈশিষ্ট্য থেকে আমরা জানি মোট চার্জ কি, প্রত্যেকটা শাখার চার্জ কি সমান, ইকুয়ালস টু কি Q2। তখন ছিল কি Q3 পর্যন্ত ছিল। আর এখানে কি ভোল্টেজ গুলো যাবে, এখানে আলাদা ভোল্টেজ যাবে, এখানে কি যাবে? আলাদা ভোল্টেজ যাবে। ভোল্টেজ এই দুইটা, এটা হচ্ছে V1, হচ্ছে V2, দুইটা ভোল্টেজকে যোগ করলে তুমি মোট ভোল্টেজ পাবা। মোট ভোল্টেজ ইকুয়ালস টু কত? V1 প্লাস কি V2। এগুলো সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য। এখন আমরা জানি যে চার্জের সূত্র থেকে আমরা জানি Q ইকুয়ালস টু কত বলতো? CV। তো এখান থেকে যদি তুমি ভির মানটা বার করো, সিটাকে পার করা দাও, সিটা গুণ আছে এদিকে আসে কি ভাগ হয়ে যাবে, Q বাই কি C হবে। আচ্ছা, এটা হচ্ছে V সমান এটা যেহেতু মোট ভোল্টেজ, সেহেতু এটা মোট ক্যাপাসিটেন্সও কি হবে? মোট ক্যাপাসিটেন্স হবে। তো এটা যেহেতু সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট ক্যাপাসিটেন্সকে আমরা CS দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা করতে হবে, মোট ক্যাপাসিটেন্সটা আসলে কত? হ্যাঁ, মোট ক্যাপাসিটেন্স কত? তো এটা বাইর করার জন্য এই দুইটা বৈশিষ্ট্য থেকে, অলওয়েজ এই দুইটা বৈশিষ্ট্য থেকে যে বৈশিষ্ট্যটাতে মানগুলো আসলে ভিন্ন ভিন্ন, সেই বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ শুরু করবা। তো ভিন্ন ভিন্ন কোন দুইটা মান? এই দুইটা কিন্তু ভিন্ন, এগুলো কিন্তু সবগুলো একই জিনিস, কারণ সমান চিহ্ন আছে, তার মানে একই। এগুলো কিন্তু কি আলাদা। তো এখান থেকে আমরা শুরু করবো প্রমাণটা, যে আমরা জানি এই যে ভোল্টেজ সিরিজ সার্কিটের ক্ষেত্রে V1 প্লাস কি V2। আচ্ছা, তাহলে দেখো তো মোট ভোল্টেজ সমান কি জানি আমরা? Q ডিভাইডেড কত? CS ইকুয়ালস টু V1। এখন এখানে যদি 1 দাও, তাহলে এখানে কি দিতে হবে? অবশ্যই 1 দিতে হবে। CS এর জায়গায় কি দিতে হবে? C1 দিতে হবে। তার মানে এখানে কি হবে? Q1, তারপর কি এখানে হবে C1 প্লাস, সেম ভাবে এখানে 2 ছিল, এখানে কি হবে? Q2, এখানে কি হবে? C2। আচ্ছা, এখন দেখো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, Q ইন্টু কত? 1/CS। বলো যে হ্যাঁ, অবশ্যই লেখা, এখানে থাকা একই কথা। আর এখানে দেখো তো কি করা যায়? বলবো যে ভাই Q1 যে কথা, Q সেম একই কথা, তার মানে এটা Q1 এর জায়গায় Q লেখা যায়, C1। তারপর কি প্লাস Q2 Q1 Q একই জিনিস, তার মানে Q2 এর জায়গায় আমরা কি লিখি? মানে Q লিখে ফেলি, সমজাতীয় হবে, আমরা কমন নিয়ে কাটাকাটি করতে পারবো। আর এখানে কি C2। আচ্ছা, দেখো এখন Q ইন্টু 1/CS ইকুয়ালস টু, এখানেও Q, এখানেও Q। Qটাকে যদি কমন নাও উপর থেকে, তাহলে 1 কি থাকবে? C1 প্লাস 1 কি থাকবে? C2 থাকবে। আশা করি ক্লিয়ার। এখন Q কি কাটা, তাহলে অবশেষে যেটা পাবা সেটা হচ্ছে CS ইকুয়ালস টু কত? 1/C1 প্লাস 1 কি C2।
ক্লিয়ার? সবার আশা করি ক্লিয়ার। তো সর্বশেষ তোমরা এটা পাইলা। হ্যাঁ, এখন বইয়ে কিন্তু অ্যান্সারটা একটু আলাদা দেওয়া আছে। সেই অ্যান্সারটা কি করছে, জাস্ট এই দুটাকে কি করছে, লসাগু করছে। তো এই দুটাকে যদি আমরা এখন লসাগু করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, এখানে একটু লক্ষ্য করে, এখানে দেখো এখানে আছে কি 1/c1 ইকুয়ালস টু, দেখো c1 যদি কি করো, লসাগু করো, c1 যদি কি করো, লসাগু করো, তাহলে এখানে কি হবে, c1 c2 যদি লসাগু করো c1 c2 পাবা। আর এইটা দিয়ে যদি c1 কে ভাগ করো তাহলে c1 কাটা যাবে, থাকবে কি c2 দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে কি পাবা, c2। আগেই বলছি যদি এই ভগ্নাংশের লসাগু না পারো, না বোঝো, অবশ্যই বলবো আমাকে। তাহলে c1 দিয়ে যদি c2 কে ভাগ করো তাহলে c2 কাটা যাবে, থাকবে কি c1 দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে কি পাবা, c1 এ পাবা। তো এটাই মেবি তোমাদের অ্যান্সার দেওয়া আছে। বা এটাকে যদি এখন তুমি উল্টায় লেখো, 1টাকে নিচে, c-টাকে উপরে, c1টাকে, সরি এখানে s ছিল যেহেতু এখানে s থাকবে, হ্যাঁ এখানে সিরিজ সার্কিটের ক্ষেত্রে, তাহলে এখানে কি হবে বলতো, উপরে যাবে cs, নিচে যাবে 1, এটাকে উল্টায় লিখি, তাহলে এই নিচের গুলো উপরে যাবে c1 c2 হবে, আর উপরে গুলো কি আসবে, নিচে আসবে c2 প্লাস কি c1। তো এখন এটাকে আমরা এইভাবে সাজায় লিখতে পারি না, অতএব 1 নিচের 1 এর কোনো দাম থাকে না, এই কারণে cs ইকুয়ালস টু আমরা লিখতে পারি c1 c2, তারপর কি এই যে c2 প্লাস c1, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি c1 প্লাস কি c2। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার সবার? তো আগের প্রথমেই যে প্রমাণটা করাইছি, যদি বুঝতে না পারো, মানে প্রথমে করাইছি আমি 3টা ক্যাপাসিটরের ক্ষেত্রে, এখানে কয়টা, 2টা। তাহলে এই যারা ওইটা বুঝতে অসুবিধা হয়েছে, এখন এইটা করে আশা করি ওটা ক্লিয়ার হয়েছে। এখানে ছিল 2টা ক্যাপাসিটরের ক্ষেত্রে, আর এটা ছিল কি 2টা, আগেরটা ছিল 3টা। এখন এখানে 2টার জায়গায় তোমরা জাস্ট কয়টা বসাবে, 3টা বসাবে। যেমন এখানে Q2 C2, তো এখানে প্লাস দিয়ে কি বসাবা, Q3 C3, বুঝতে পারছো? তো এইভাবে ক্যালকুলেশন করে যেটা হয় সেটা হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাসে। আজকের ক্লাসে আর বেশি করাবো না, সারাদিনই ক্লাস করলাম, এখন আমি নিজেই ফ্রেশ হতে পারিনি, বুঝছো, খাওয়া দাওয়া তো দূরের কথা। তো নেক্সট ক্লাসে রুটিন অনুযায়ী নেক্সট ক্লাসে আরেকটা প্রমাণ আছে, ওই প্রমাণটা অনেক বড় হয় আর কি, ক্যালকুলাস পার্ট আর কি। তো যারা সেকেন্ড সেমিস্টার তারা তো বুঝবা, কিন্তু যারা ফার্স্ট সেমিস্টার তাদের প্রমাণটা বুঝতে একটু অসুবিধা হবে। ক্যাপাসিটরের সঞ্চিত শক্তি হাফ W=half CV², এই প্রমাণটা, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট একটা প্রমাণ, পরীক্ষা আসে। তো সেই প্রমাণটা আমরা এক ক্লাসে করব। পাশাপাশি ওই প্রমাণটা করা শেষ হলে আমাদের যে ম্যাথগুলো আছে রচনামূলকের জন্য, সেই ম্যাথগুলো আমাদের হবে। হ্যাঁ, এখন যদি তোমরা বলো যে ভাই ম্যাথ করান, তাহলে এই দুটো সূত্র দিয়ে ম্যাথ কিন্তু হবে না, আমাদের ওই সূত্রটাও লাগবে, মানে ওই প্রমাণটার যে সূত্রটা পাবো ওই সূত্রটা লাগবে, W=half CV² এর সূত্রটা, বুঝছো? তো পরবর্তী ক্লাসে আমরা প্রমাণ শেষে আমরা ম্যাথ 2টা করলেই আমাদের ইনাফ হয়ে যাবে, এই অধ্যায়টা কভার হয়ে যাবে। তো আজকে এখানেই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।